সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে ফের পাকিস্তান চীনকে কাঠগড়ায় তুলল আমেরিকা। যুক্তরাষ্ট্রে সহিংসতার কোনো স্থান নেই বললেন মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প। করোনা রহস্যের সন্ধানে উহানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল। করোনা পরিস্থিতির উন্নতি নেই, আক্রান্ত 9,28,00,000-এর বেশি। চোখ কান খোলা রাখুন, করোনার চেয়ে বেশি ভয়ঙ্কর মোদির বিজেপি, বললেন পশ্চিমবঙ্গের এমপি নুসরাত জাহান। বাহরাইনের রাজনৈতিক দমনপীড়ন অব্যাহত রয়েছে বলছে হিউম্যান রাইটস ওয়াচ। এবং ট্রাম্পের উপর নির্ভরশীল আগ্রাসীদের ইয়েমেন যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে ফের পাকিস্তান চীনকে কাঠগড়ায় তুলল আমেরিকা। চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম হোক বা পাকিস্তানের সিন্ধু প্রদেশের হিন্দু, দুদেশেই দীর্ঘদিন থেকে সামাজিক বঞ্চনা ও নিপীড়নের শিকার সংখ্যালঘুরা। এবার তা নিয়ে ফের আওয়াজ তুলল আমেরিকা। পাশাপাশি চীন পাকিস্তানের নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রকে। পাশাপাশি এখনই ব্যবস্থা না নিলে আগামীতে এই দুই দেশের আচরণ গোটা মানব সমাজের জন্যই বড়সড় বিপদ ডেকে আনতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে আমেরিকা। শুধু চীন বা পাকিস্তান নয়, নাগরিকদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের ব্যাপারে গুরুতর অভিযোগ উঠেছে ইরিত্রিয়া, ইরান, নাইজেরিয়া, মায়ানমার, উত্তর কোরিয়া, সৌদি আরব, তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তানের মতো দেশগুলির বিরুদ্ধে। সোমবার এই সকল দেশকেই আন্তর্জাতিক দরবারের কাছে বিশেষভাবে চিহ্নিত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এই সমস্ত দেশই 1999 সালের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা আইন মানছে না বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে কোমোরোস, কিউবা, নিকারাগুয়া এবং রাশিয়ার বিরুদ্ধেও নাগরিকদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ সামনে এসেছে বলেও জানান পম্পেও। যদিও পর্যাপ্ত তথ্য প্রমাণাদির জন্য তাদের উপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে। অন্যদিকে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত নিয়েও এদিন আশঙ্কার সুর শোনা যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর গলায়। আল শাবাব, আল কায়দা, বোকো হারাম, হায়াত তাহরির আল শাম, ইসলামিক স্টেটের মতো জঙ্গি সংগঠনগুলিও আফ্রিকা, এশিয়ার মতো একাধিক মহাদেশে মানুষের ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ করছে বলেও গভীর উদ্বেগ প্রকাশ করেন পম্পেও। করোনা রহস্যের সন্ধানে উহানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল। চলমান মহামারী করোনা ভাইরাসের উৎস খুঁজতে চীনের উহানে পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বিশেষজ্ঞ দল। সেখানে 2 সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার পর কাজ শুরু করবে দলটি। 14 জানুয়ারি বৃহস্পতিবার তারা উহানে পৌঁছান। যদিও চীন প্রথমে এই বিশেষজ্ঞ দলটিকে অনুমতি প্রদানে বেশ গড়িমসি করছিল। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল CGTN-এর ফুটেজে দেখা যায় সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ দলটি পিপিই পরা অবস্থায় উহানে পৌঁছে চীনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করছেন। তারা এমন এক সময়ে চীনে পৌঁছালেন যখন দেশটির 2 কোটিরও বেশি মানুষ লকডাউনে রয়েছে এবং একটি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিশেষজ্ঞ দলের প্রধান পিটার বেন এমবারেক বার্তা সংস্থা এপিকে বলেন, চীনের অভিবাসন নিয়ম অনুযায়ী আমরা হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকব। 2 সপ্তাহ পর আমরা চীনা বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাৎ করব এবং বিভিন্ন জায়গায় যাব। জানুয়ারির শুরুর দিকেই বিশেষজ্ঞ দলটি চীনে যাওয়ার কথা ছিল, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস হতাশা প্রকাশ করে তখন জানান, বেইজিং অনুমতি না দেওয়ায় বিশেষজ্ঞ দলটির চীনে পৌঁছাতে দেরি হবে। গেব্রিয়াসুসের এই বক্তব্যের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, কোথাও সম্ভবত ভুল বোঝাবুঝি হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি নেই, আক্রান্ত 9,28,00,000-এর বেশি। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। 9,28,00,000 ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা।
ইউরোপের মধ্যে যুক্তরাজ্যে করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে 1.5 লক্ষ মানুষ, 1,500-এর বেশি মানুষ মারা যাচ্ছেন। এই অবস্থায় হাসপাতালগুলো চাপ সামলাতে হিমশিম খাচ্ছে জানিয়ে আইসিইউ শয্যা সংকট দেখা দিতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনার নতুন ধরন কত দ্রুত ছড়াচ্ছে তা নিয়েও চিন্তিত তিনি। জনসন বলেন, হাসপাতালে রোগীর যে চাপ তা ভেবে দেখার বিষয়। করোনায় আক্রান্ত হওয়ার মাত্রা বেড়ে যাওয়ায় তা থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো লকডাউনের বিধিনিষেধ মেনে চলা। স্কটল্যান্ডেও করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সংক্রমণ রুখতে আবারও বিধিনিষেধ কঠোর করা হচ্ছে। বাইরে বেশি মানুষের সমাগম না করা এবং যত দ্রুত সম্ভব বাড়ি থেকে অফিস করার বিষয়ে জোর দিয়েছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন। যুক্তরাজ্যে পাওয়া করোনার নতুন ধরন পাওয়া গেছে নিউ ইয়র্কের 2 বাসিন্দার শরীরেও। এ কারণে যুক্তরাজ্য থেকে সব ধরনের ফ্লাইট বন্ধে মার্কিন কেন্দ্রীয় প্রশাসনকে আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর বিল ডি ব্লাসিও। এদিকে যুক্তরাজ্যের গণস্বাস্থ্য বিভাগের এক গবেষণায় পাওয়া গেছে, একবার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার 5 মাস পর্যন্ত আবার সংক্রমণের ঝুঁকি নেই। 8 মাস পর চীনে আবারও করোনায় মৃত্যু। দীর্ঘ 8 মাস পর আবারও চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 14 জানুয়ারি বৃহস্পতিবার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন থেকে এ তথ্য জানানো হয়েছে। মৃত ব্যক্তি হুবেই প্রদেশের অধিবাসী। 2019 সালের ডিসেম্বরে চীনের উহানে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ঘটে। এরপর দেশটি কঠোরভাবেই করোনা নিয়ন্ত্রণে সক্ষম হয়, কিন্তু সম্প্রতি করোনার বিস্তার বেড়ে যাওয়ায় স্থানীয়ভাবে লকডাউন সহ ভ্রমণ নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপ নিচ্ছে। সংক্রমণ বাড়তে থাকায় 13 জানুয়ারি বুধবার চীনের হেইলং জিজিয়াং প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রদেশটিতে 3,70,00,000-এর বেশি লোক বাস করেন। এছাড়া রাজধানী বেইজিংকে ঘিরে থাকা হুবেইয়ের বেশ কয়েকটি শহরে লকডাউন আরোপ করা হয়েছে। খুব জরুরি দরকার না পড়লে প্রদেশ না ছাড়তে এবং সভা সমাবেশ না করতে জনগণকে বলা হয়েছে। বুধবার প্রদেশটিতে 28 জন করোনা রোগী শনাক্ত হওয়ায় কর্তৃপক্ষ এই উদ্যোগ নেয়। তেহরান চুল্লির জ্বালানি উৎপাদনে ইরান গবেষণা ও উন্নয়ন কর্মকাণ্ড শুরু করেছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-তে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিমাবাদী বলেছেন, তেহরান পরমাণু গবেষণা চুল্লির জন্য জ্বালানি উৎপাদন করতে তার দেশ গবেষণা এবং উন্নয়ন তৎপরতা শুরু করেছে। তিনি বলেন, তেহরান পরমাণু চুল্লির জন্য উন্নতমানের জ্বালানি তৈরির নকশা প্রণয়নের কাজ চলছে। প্রথম পর্যায়ে ইউরেনিয়াম ধাতু তৈরি করতে প্রাকৃতিক ইউরেনিয়াম ব্যবহার করা হবে। এক টুইটার পোস্টে তিনি এসব কথা জানিয়েছেন। গরিবাবাদী বলেন, IAEA-কে এরই মধ্যে বিষয়টি জানানো হয়েছে এবং সংস্থাটি এই সংক্রান্ত তথ্য গ্রহণ করেছে, পাশাপাশি স্থাপনা পরিদর্শনের কাজ শেষ করেছে। IAEA এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে যে সংস্থার সদস্য দেশগুলোকে মহাপরিচালক রাফায়েল মারিয়ানো ইরানের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেছেন। চোখ কান খোলা রাখুন, করোনার চেয়ে বেশি ভয়ঙ্কর বিজেপি। ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল এমপি নুসরাত জাহান বিজেপিকে করোনার চেয়ে বেশি ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন। তিনি এজন্য সবাইকে চোখ কান খোলা রাখার আহ্বান জানিয়েছেন। নুসরাত জাহান এমপি বৃহস্পতিবার দেগঙ্গায় এক রক্তদান শিবিরে উপস্থিত হয়ে বক্তব্য রাখার সময়ে এই ধরনের মন্তব্য করেন। নুসরাত জাহান বলেন, মানুষই মানুষের পাশে দাঁড়ায়। শুধু এটুকু বলবো যে একটু চোখ কান খোলা রাখবেন। অনেকেই চারপাশে করোনার চেয়ে বেশি ভয়ঙ্কর। করোনার থেকে বেশি ভয়ঙ্কর কি জানেন? বিজেপি। কারণ ওরা আমাদের কালচার বোঝে না, কারণ ওরা মনুষ্যত্বের দাম বোঝে না, ওরা বোঝে না আমাদের পরিশ্রম, ওরা বোঝে শুধু বিজনেস। নুসরাত জাহান এমপি বিজেপি সম্পর্কে আরও বলেন, ওদের কাছে প্রচুর টাকা আছে, আর টাকা ছড়ানোর পরে যেটা করে সেটা হচ্ছে ধর্মকে ভিত্তি করে মানুষের মধ্যে দাঙ্গা বাঁধায়। ওদের হাত এমনি রক্তে লাল, আপনারা সবই তা জানেন, আমাকে আলাদা করে বোঝাতে হবে না। আজকে আপনাদের বাড়িতে কোনো অসুবিধা হয়, আপনাদের এক ডাকে কিন্তু আপনাদের চারপাশের লোক
পৌঁছে যাবে। সবাই আমরা আসব, কিন্তু ওদেরকে আপনারা চাইলেও হাতের কাছে পাবেন না, কারণ তাদের নিজেদের নেতাদের দিল্লি, বোম্বে, বেঙ্গালুরুর মতো জায়গা থেকে দূর দূর থেকে নিয়ে আসে। তারা মাসে 2 দিন নির্দিষ্ট করে এবং তারপরে সেখানে আসেন। ওদেরকে আপনারা মাসে মাত্র 2 দিন পাবেন, তার থেকে বেশি কিন্তু পাবেন না। তাহলে আপনাদের অসুবিধা হলে কে দেখবে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটার দিকে একটু নজর রাখবেন। তিনি বলেন, আগামী দিন যদি ভালোভাবে, যেভাবে হিন্দু, মুসলিম, খ্রিস্টান নির্বিশেষে সকলে আমরা একসঙ্গে বাস করেছি, আগামী দিনে যদি আমাদের এইভাবেই এগিয়ে চলতে হয়, তাহলে কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে দরকার। কারণ যেখানে বিজেপি সরকার ঢোকে সেখানে কেবল তারাই থাকে, আর অন্য মানুষেরা কিন্তু বাঁচতে পারে না। আর যদি সংখ্যালঘুদের কথা বলতে হয়, তাহলে আপনারা জানেন, যখন বিজেপি সরকার যেখানে আসে সেখানে কিন্তু মাইনরিটিদের কাউন্টডাউন শুরু হয়ে যায়। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানল ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী বিশাল আকারের সামরিক মহড়ার দ্বিতীয় দিনে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পারস্য উপসাগরে অবস্থানরত কয়েকটি যুদ্ধজাহাজ থেকে এসব ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। পাশাপাশি ইরানের সমুদ্র উপকূল থেকেও ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্র ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে ও মহড়া এলাকায় অবস্থিত নকল লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়। ওমান সাগরের জলরাশির বিশাল এলাকায় বুধবার 2 দিন ব্যাপী এই মহড়া শুরু হয় এবং বৃহস্পতিবার শেষ দিনে এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হলো। এবারের মহড়ার নাম দেয়া হয়েছে একতেদার-ই-দারিয়া বা নৌশক্তি 99। মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল হামজাহ আলী কাভিয়ানি বলেন, ক্রুজ ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে ইরানের উচ্চ পর্যায়ের সক্ষমতা রয়েছে। ইরানি নৌবাহিনীর হাতে বিভিন্ন পাল্লার বিপুল পরিমাণে এসব ক্ষেপণাস্ত্র থাকায় নৌযুদ্ধের ক্ষেত্রে ইরানি নৌবাহিনী কার্যশক্তিতে পরিণত হয়েছে। ইরানের এই সামরিক কর্মকর্তা বলেন, এবারের মহড়ায় ব্যবহৃত কিছু অস্ত্র ও সিস্টেমের কথা গোপন রাখা হয়েছে, এখনও তা প্রকাশ করা হয়নি। অ্যাডমিরাল কাভিয়ানি বলেন, শত্রুদের জানা উচিত যে তারা যদি ইরানের পানিসীমা লঙ্ঘন করে তাহলে ইরানি সেনারা উপকূল ও সমুদ্র থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে তাদেরকে জবাব দেবে। বাহরাইনের রাজনৈতিক দমনপীড়ন অব্যাহত রয়েছে। বাহরাইনের রাজনৈতিক দমনপীড়নের নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। 2020 সালের মানবাধিকার পরিস্থিতি সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে সংগঠনটি বলেছে, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকারও কেড়ে নেওয়া হয়েছে এবং অব্যাহতভাবে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। 2020 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপরতার কারণে অনেকের বিচার করা হয়েছে। সেখানে মৃত্যুদণ্ডের ঘটনাও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্তত 26 জন কারাবন্দীর মৃত্যুদণ্ড অদূর ভবিষ্যতেই কার্যকর করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, বাহরাইন সরকার ভিন্ন মত ঠেকাতে সব ধরনের সরঞ্জাম ব্যবহার করছে। কারাবন্দীদের উপযুক্ত চিকিৎসা না দেওয়ারও অনেক অভিযোগ রয়েছে। বাহরাইন হচ্ছে রাজতান্ত্রিক দেশ, সেখানকার আলে খলিফা রাজপরিবার সরকার বিরোধী যে কোনো তৎপরতাকে কঠোর হাতে দমন করে আসছে। বৈধ রাজনৈতিক দলের নেতাদের ওপরও চালানো হচ্ছে নির্যাতনের স্টিম রোলার। ট্রাম্পের উপর নির্ভরশীল আগ্রাসীদের ইয়েমেন যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে। ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছত্রছায়ায় যেসব সরকার ইয়েমেনের উপর আগ্রাসন চালিয়ে আসছিল, এখন তাদেরকে অবশ্যই এই রক্তক্ষয়ী আগ্রাসন বন্ধ করতে হবে। বুধবার টুইটার অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে আব্দুস সালাম এই কথা বলেন। তিনি বলেন, যেসব দেশ ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে এবং অবরোধ দিয়ে রেখেছে তাদেরকে এগুলো পরিপূর্ণভাবে বন্ধ করতে হবে। অর্ধেক পদক্ষেপের কোনো স্থান নেই। 2015 সালের মার্চ মাসে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত,
বাহরাইন এবং মিশর সম্মিলিতভাবে দারিদ্র্যপীড়িত ইয়েমেনের উপর সামরিক আগ্রাসন শুরু করে। সেই থেকে দেশটির উপর আগ্রাসন অব্যাহত রয়েছে এবং এর পাশাপাশি তারা ইয়েমেনের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ দিয়ে রেখেছে। এই অন্যায় আগ্রাসনকে আমেরিকা এবং পাশ্চাত্যের অন্য অস্ত্র বিক্রেতা দেশগুলো অস্ত্র ও নানা সামরিক প্রযুক্তি দিয়ে সহযোগিতা করে এসেছে। তবে যেসব লক্ষ্য নিয়ে ইয়েমেনে আগ্রাসন চালানো হয়েছিল তার কোনোটিই অর্জিত হয়নি, বরং দিন দিন ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন ও তাদের সমর্থনকারী সামরিক বাহিনী শক্তি অর্জন করেছে এবং আগ্রাসী শক্তির বিরুদ্ধে দারুণভাবে রুখে দাঁড়িয়েছে। আগ্রাসনকারীদের মধ্যে সৌদি আরবের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিশেষ সম্পর্ক রয়েছে। ট্রাম্পের ক্ষমতার শেষ দিকে এসে গত রবিবার মার্কিন প্রশাসন ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে। ভারতে কৃষি আইন নিয়ে অচলাবস্থা দূর করতে গড়া কমিটি থেকে সরে দাঁড়ালেন কৃষক নেতা ভূপিন্দর সিং মান। ভারতের কেন্দ্রীয় সরকারের তৈরি 3টি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের যে আন্দোলন চলছে তার সমাধানের লক্ষ্যে সুপ্রিম কোর্ট যে কমিটি তৈরি করে দিয়েছিল তা থেকে সরে দাঁড়ালেন কৃষক নেতা ভূপিন্দর সিং মান। এর ফলে চলমান কৃষক আন্দোলনকে কেন্দ্র করে যে অচলাবস্থা চলছে তা দূর করার প্রচেষ্টা ব্যাহত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বৃহস্পতিবার এক বিবৃতিতে কৃষক নেতা ভূপিন্দর সিং মান বলেন, আমি নিজে একজন কৃষক ও কৃষক ইউনিয়নের নেতা। কৃষকদের ভাবাবেগ বর্তমানে সারা দেশের আমজনতার আবেগের সঙ্গে জড়িয়ে গিয়েছে। পঞ্জাবের জন্য এবং দেশের কৃষকদের স্বার্থে আমি যে কোনো পদ ছাড়তে পারি। আমি কমিটি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। সুপ্রিম কোর্ট 4 সদস্যের কমিটিতে ওই সংগঠনেরই বর্তমান প্রধান ভূপিন্দর সিং মানকে রেখেছিল, কিন্তু সেই পদ থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় ওই কমিটির কার্যক্রম নিয়েও প্রশ্নচিহ্ন তৈরি হলো বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত 1.5 মাসেরও বেশি সময় ধরে দিল্লি সংলগ্ন বিভিন্ন রাজ্যের সীমান্তে ধর্ণা অবস্থানে আন্দোলন করছেন কৃষকরা। কেন্দ্রীয় সরকারের সঙ্গে কৃষক নেতাদের 8 দফা বৈঠকের পরেও কোনো সমাধান সূত্র পাওয়া যায়নি। কৃষকদের প্রধান দাবি কেন্দ্রীয় সরকারের তৈরি করা 3টি কৃষি আইনই বাতিল করতে হবে, কিন্তু সরকার তাতে রাজি নয়। এ নিয়ে সুপ্রিম কোর্টে অনেক মামলাও হয়েছে, সেগুলো একত্রিত করে শুনানি চলছে সুপ্রিম কোর্টে। সাম্প্রতিক শুনানিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে তীব্র ভর্ৎসনা করার পাশাপাশি 3টি কৃষি আইন স্থগিত রাখার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে কৃষকদের সঙ্গে আলোচনা করতে 4 সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে, কিন্তু সেই কমিটি থেকেই বৃহস্পতিবার কৃষক নেতা ভূপিন্দর সিং মান নিজেকে সরিয়ে নেওয়ায় অচলাবস্থা থেকে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে বৃহস্পতিবার ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বলেছেন, সরকার ওই আইন প্রত্যাহার করতে বাধ্য হবে। সরকার কেবল কৃষকদের উপেক্ষা করছে না, তাদের ধ্বংস করার ষড়যন্ত্রও করছে। তারা তাদের 2-3 জন বন্ধুর উপকারের জন্য কৃষকদের ধ্বংস করার চেষ্টা করছে। তারা কৃষকদের জমি দখল করতে এবং উৎপাদিত ফসল তাদের বন্ধুদের কাছে দিতে চাচ্ছে বলেও রাহুল গান্ধী এমপি বৃহস্পতিবার মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রে সহিংসতার কোনো স্থান নেই। যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে সমর্থকদের হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার 2য় দফায় অভিশংসিত হওয়ার পর তিনি এই হামলার নিন্দা জানান। এ নিয়ে একটি ভিডিও বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্রে সহিংসতা ও ভাঙচুর একেবারেই কোনো স্থান নেই। আমাদের আন্দোলনেও এর কোনো স্থান নেই। ভিডিও বার্তায় তিনি সমর্থকদের সতর্ক করে বলেছেন, সামনের বিক্ষোভ কর্মসূচিগুলো শান্তিপূর্ণ হওয়া উচিত। তবে এর আগে তিনি এক বার্তায় জানিয়েছিলেন, তাকে অভিশংসন প্রক্রিয়ায় ক্ষোভ আরও বাড়বে, আরও সহিংসতা হতে পারে তাতে। গত 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের পেশিশক্তির প্রদর্শন দ্বারা রণক্ষেত্র হয়ে ওঠে মার্কিন ক্যাপিটাল হিল। ওই ঘটনায় পুলিশসহ 5 জন নিহত হয়। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।